স্তূপ করে রাখা হয়েছে। এই যে ইটগুলা দেখুন, প্রতিটা ইট এক একটি ইতিহাস, এক একটি ইতিহাসের সাক্ষ্য বহন করে আর কি। ইট নরম করে ইট বানাইয়া ইটের গুঁড়া করছে এই ঢেকির দ্বারা নির্মাণ করিয়া তারপরে এই মসজিদটা নির্মাণ করছে। এবং চুন, ইটের গুঁড়া এবং আর এই খয়া শিকড় টানতে টানতে উঠাইতে এতটুকু হইতো। আচ্ছা, আবার অটোমেটিক চলে যেত। আচ্ছা, তবে কারো ক্ষতি করতে দেখেন। সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক জনপদের নাম 11 সিন্দুর। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এই গ্রামটা যেন ইতিহাসের বুকের উপর দাঁড়িয়ে আছে চুপচাপ, শতাব্দীর পর শতাব্দী ধরে। এখানে ছিল রাজত্ব, ছিল যুদ্ধ, ছিল প্রার্থনা, আর আছে ইতিহাসের সাক্ষ্যবাহক 4টি বিস্ময়: 11 সিন্দুর দুর্গ, শাহ মাহমুদ মসজিদ, সাদি মসজিদ, আর বেবুত রাজার রহস্যময় দিঘি। কিশোরগঞ্জের ঐতিহাসিক 11 সিন্দুর দুর্গ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি আনোয়ার। আজকের এই 11 সিন্দুর দুর্গে ঈশা খাঁর যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল সেই বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরব। পাশাপাশি এখানে ঐতিহাসিক দুটি মসজিদ রয়েছে ঐতিহাসিক বেবুত রাজার দিঘি। আজকের ভিডিওতে এই বিস্তারিত এই ইতিহাস নির্ভর, ইতিহাস সমৃদ্ধ এই জনপদের সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে আমি ছুটে চলেছি প্রায় 500 বছর আগের ইতিহাসের সাক্ষী ঈশা খাঁর ক্যান্টনমেন্টের পথে। গন্তব্য ঐতিহাসিক 11 সিন্দুর গ্রাম। বাংলাদেশের 64টি জেলার মধ্যে কিশোরগঞ্জে রয়েছে গৌরব গাথা, ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। শুধু ইতিহাসই নয়, এই জেলার বুক চিরে বয়ে চলেছে বিশাল হাওর বাওর, রয়েছে মাছের প্রাচুর্য আর অপার প্রাকৃতিক সম্পদ, যা দেশের অর্থনীতিতে রেখে চলেছে অসামান্য অবদান। এই ঐতিহাসিক জেলার কুলিয়ারচর উপজেলাতেই আমার জন্ম। নিজের শেকড়ের টানেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই মাটিতে, যেখানে ইতিহাস আর প্রকৃতি পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটে। আজ আমার এই বিশেষ যাত্রার সঙ্গী হয়েছে আমার প্রিয় বন্ধু সুহেল। আমরা দুজন বাইকে করে পাড়ি দিচ্ছি এই ঐতিহাসিক পথ। প্রকৃতির শোভা আর রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা গ্রামীণ জীবনের নিসর্গ আমাদের পথ চলাকে করে তুলেছে আরো রোমাঞ্চকর। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই আসতে পারেন কিশোরগঞ্জ জেলার এই ঐতিহাসিক 11 সিন্দুর গ্রামে। একবার এলে ইতিহাসের গন্ধ আর প্রকৃতির মায়া আপনাকে বারবার টেনে আনবে এখানে। বন্ধুরা, আমরা রয়েছি 11 সিন্দুর দুর্গে। আমাদের এখানে এই দুর্গটি দেখতে সহযোগিতা করছেন একজন সিনিয়র সিটিজেন, এলাকার প্রবীণ ব্যক্তি। উনি আমাদেরকে দুর্গটি দেখতে সহযোগিতা করছেন, ওনাকে নিয়ে আমরা যাচ্ছি আর কি দুর্গে।
আমরা তো ওই মেন রোডে ওইরকম কোনো নির্দেশনা পাইনি যে এখানে একটি আমরা এদিকে আসতে পারি আর কি, তো চিনতে অসুবিধাই হচ্ছে আমাদের। এই দুর্ঘটনা সম্পর্কে আপনি তো আল্লাহ দিলে বয়স অনেক হয়েছে, এই দুর্ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি দরকারটা কমছে এখন তো দেখা যায়, এখানে আসে অনেকে দেখার জন্য। হ্যাঁ এখন তো জানি। বা আপনার এই যে বাবাদের বা দাদাদের কাছ থেকে এই বিষয়ে কিছু কি শুনছেন? না শুনছি আগে একটা মরণ আসেন না, হ্যাঁ এটা একটা মরণ আসেন, এটা একটা মরণ অবস্থা আছে। আচ্ছা এটা দরকার মধ্যে হই টুরি করতে দৌড়াই দিচ্ছি, আচ্ছা দৌড়াই দিছে হই টুরি কথা ছিল, এটা তো পাপ পরিচার জায়গা কথাটা ওই জন্য দেখি। আচ্ছা এই পর্যন্ত জানি আর কি জানি। এই যে ইটগুলা, ইটগুলো যা কাটছে হয়ে গেল মাটি, হ্যাঁ তো মাটি কাটছে হয়ে গেল। এই ইটগুলা কি এই দুর্গেরই ছিল? হ্যাঁ দুর্গারই ছিল, এখানে তো আইনা রাখে নাই। নাইনে ধরা আছে ওই যে এই দুর্গটা, হ্যাঁ এটা উঁচা আছে না। এই যে বন্ধুরা দেখুন, এই যে ইটগুলা, এই যে দুর্গ যখন 1897 সালে ভূমিকম্পে সম্পূর্ণ দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই দুর্গটি এরকম দেখেন এই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর তার আকৃতি একেবারে নষ্ট হয়ে যায়। আর এই সম্পূর্ণ দুর্গের যে ইটগুলা এখানে স্তূপ করে রাখা হয়েছে, এই যে ইটগুলা দেখুন, প্রতিটা ইট এক একটি ইতিহাস, এক একটি ইতিহাসের সাক্ষ্য বহন করে আর কি। আমরা সামনে যাচ্ছি, চলুন। এখানে কি অনেক জায়গা থেকে লোক ঘুরতে আসে? হ্যাঁ ঘুরতে আয়া। আচ্ছা, এটাই কি দুর্গ? সে এটাই না আমরা আইছিলাম যাই বছর তোমার যাম আমরা জানি না। এই যে পাটটা আছে না, হ্যাঁ এটা কাটছে মাটি, এই যে বইতো এই যখন জানি এই জায়গা আই না, আমরা বেশি আই না। বন্ধুরা, আমরা এখন রয়েছি একেবারে যে 1100 দুর্গের যে আংশিক নিদর্শন এখন অবশিষ্ট রয়েছে সেই জায়গাটিতে। সেই জায়গা আর কি, এতটুকু জায়গা আমরা যখন গুগলে সার্চ দিই, এই জায়গাটি আমরা দেখতে পাই, এই নিদর্শনটি আমরা দেখতে পাই। এটা ধারণা করা হয় এটা একটি কবর, যেটা পাকা করা হয়েছিল। অবশ্য সুনির্দিষ্টভাবে কে বলতে পারবেন এটা কার কবর আর কি। যখন দুর্গটি সম্পূর্ণ এই ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পে, এতটুকুই অবশিষ্ট রয়েছে আর কি। আঙ্কেল, এই জিনিসটা সম্পর্কে আপনি কি জানেন কিছু? না আমি কি জানি না, জানি দুর্গা পরিবার সাহেব দুর্গা। আচ্ছা, এখন জানি মানে আপনাদের এলাকার এরা জানে এটা একটা এই আমার বসে তারা আছে, তারা কই পারবো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা মাজার হিসাবে, মাজার হিসাবে এখন অনেকে আসে জানে। আগে মানুষ মোটামুটি এটা জানিত আমার জানা, আমাদের পূজা টুজা করে আর জানা। আঙ্কেলে যেটা বলতেছে, এখনকার মানুষ যারা এখানে বসবাস করে, বা এই যে আঙ্কেল অনেক প্রবীণ, উনি ওনার জীবদ্দশায় উনি দেখেছেন এখানে অনেক মানুষ নানান ধরনের মানত করতো, এখানে আইসা তারা দিত হয়তো বা। এই আমার মনে হয় এটা এই বিষয়টা সম্পর্কে অনেকে জানেও না, অনেকে সত্য বিষয়টা জানে না। কারণ এখানে আমরা যে আসছি, এখানে কোনো সাইনবোর্ড কিন্তু আমরা লক্ষ্য করিনি, আর এখানে কোনো নির্দেশনা সম্বলিত কোনো সাইনবোর্ড নাই, যেটা দর্শনার্থীরা আসলে জানতে পারে যে এখানে এই জিনিসটা ছিল, যার ফলে এই সত্য ইতিহাস, সঠিক ইতিহাস মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে না আর কি। ষোড়শ শতাব্দীতে এই দুর্গ নির্মাণ করেছিলেন এক কুচ আদিবাসী প্রধান ব্যবুত রাজা। এটি ছিল তার শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটি। কিন্তু ইতিহাসের মোড় ঘুরে যায় যখন বাংলার ভারো ভূঁইয়াদের প্রধান ইশাখা এই দুর্গটি দখল করে নেন।
এবং একে পরিণত করেন একটি দুর্ভেদ্য সামরিক ঘাঁটিতে। সম্রাট আকবর এই দুর্গের শক্তি সম্পর্কে জানতেন। 1598 সালে তার আদেশে সেনাপতি মান সিংহ এই দুর্গ আক্রমণ করেন, কিন্তু ইতিহাস বলে মান সিংহকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় ইশাখার দুর্বার প্রতিরোধের কাছে। পরে 1700 শতকে অহোম রাজ্য থেকে আগত বাহিনী এই দুর্গ দখল করে নেয়। তখন মুঘল সুবেদার ইসলাম খান তাদের পরাজিত করে এই দুর্গটি দখল করেন এবং কৌশলগত কারণে দুর্গটি ধ্বংস করে দেন। তবে ইতিহাস এখানেই থেমে থাকেনি। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে দুর্গের অবশিষ্টাংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আজ দুর্গের প্রাচীর দেখা না গেলেও এর ভেতরে পাওয়া যায় একটি উঁচু ঢিবি, যেখান থেকে একসময় কামান দিয়ে প্রতিপক্ষকে করা হতো। এখন যা রয়েছে তা শুধুই ক্ষয়িষ্ণু ইটের স্তূপ, কিন্তু প্রতিটি ইট যেন গর্জন করে বলে যায় এক সময়কার গৌরব, প্রতিরোধ আর বীরত্বের কথা। বন্ধুরা, যে এই দুর্গটি যখন ভূমিকম্পে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, একেবারে দেখুন এখানে কিছু ধ্বংসাবশেষ রয়েছে। যদি আপনাদের দেখাই, দেখুন এই যে প্রতিটা ইট, প্রত্যেকটা ইট, এই যে এগুলা কেউ এগুলা বুলডোজার বা কোনো কিছু দিয়ে কিন্তু ধ্বংস করেনি। এগুলা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির উপরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ভবনটি, এই ইটের টুকরো দেখলেই বোঝা যায়। এখানে এই যে ইটগুলার বয়স আনুমানিক 400 বছর আগের যে এই ইটগুলা। এখানে এই ধ্বংসাবশেষ ছাড়া আর কোনো কিছুই নেই। এখানে কোনো সাইনবোর্ড, বিলবোর্ড নেই যেটা দেখে বোঝার উপায় আছে এটি একটি ঐতিহাসিক একটি নগরী ছিল, এটি একটি ঐতিহাসিক প্রতিরক্ষার দুর্গ ছিল। এটি বোঝার কোনো উপায় নেই বললেই চলে আর কি। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি শাহ মাহমুদ মসজিদের সামনে। এটি 11 সুন্দর দুর্গ থেকে প্রায় 100-200 মিটার দূরত্বে হবে। এটা খুব কাছাকাছি এই মসজিদটি, এই ঐতিহাসিক মসজিদটির অবস্থান। এখানে এসে যেটি সবচেয়ে ভালো লাগলো, এই মসজিদটি যে আগের আকৃতি, পূর্বের যে আকৃতি, সেই আকৃতিটি এখন পর্যন্ত রয়েছে। এখানে আজকে জুম্মার নামাজ, এখানে মসজিদটিতে নামাজও চলমান রয়েছে, প্রতিনিয়ত এখানে নামাজ পড়া হয়। এই বিষয়টিও দেখে খুব ভালো লাগলো আর কি। আর এই মসজিদটি যে পূর্বের যে আকৃতি ছিল, সেই আকৃতিতে এখনো দাঁড়িয়ে আছে আর কি। এই বিষয়টি দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো আর কি। ছোটবেলা থেকে এই মসজিদে নামাজ পড়তেছি। আমি সবসময় মসজিদে নামাজ পড়ি। শুক্রবারে অনেক মানুষ হয়, প্রতিদিনে অনেক মানুষ হয়। অনেক মানুষ ঢাকা থেকে আসে, যেরকম ঢাকা অনেক জেলাতে আসে মানুষ ঘুরাতে। পরে এই মসজিদ দেখে যায় সবাই, সবার অনেক ভালো লাগে। 1664 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খাঁর আমলে 11 সিন্ধুরের প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ নির্মাণ করেন এই এক গম্বুজ বিশিষ্ট অসাধারণ মসজিদটি।
মসজিদটির চারদিকে রয়েছে বেষ্টনী প্রাচীর, আর প্রবেশ পথে দাঁড়িয়ে আছে দোতলা একটি পাকা ঘর, যা বালাখানা নামে পরিচিত। মসজিদটির নির্মাণশৈলী বর্গাকৃতির, আর এর একমাত্র গম্বুজটি অসাধারণ সৌন্দর্যের প্রতীক। চার কোণায় রয়েছে 8 কোণাকৃতির 4টি মিনার, যা এর স্থাপত্য শৈলীতে যোগ করেছে মুগ্ধতা। পূর্ব দিকে রয়েছে একটি প্রবেশ পথ ও 2টি জানালা। উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে একটি করে জানালা, যা দেখতে ধনুকের মতো। ভেতরে বাইরে রয়েছে সুলতানি আমলের পোড়ামাটির চিত্রফলক, খিলান খচিত প্রবেশ পথ এবং কলঙ্কিত প্যানেলের চমৎকার কারুকাজ। পশ্চিম দেয়ালে আছে 3টি মেহরাব, যার মাঝেরটি সবচেয়ে বড় ও শৈল্পিক। সব মিলিয়ে শাহ মাহমুদ মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি ইতিহাস, স্থাপত্য এবং শিল্পকলার এক অনন্য নিদর্শন, যা এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। এই শাহ মাহমুদ মসজিদটির প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি পরতে পরতে সুলতানি যে আমলের এই কারুকাজ, এগুলো দেখতে পাওয়া যায় আর কি। প্রতিটি একেবারে একটি নান্দনিক মসজিদ, এটি দেখতে সত্যি সুন্দর। আর ওই সময়েও যে তারা কি কারুকাজ, কত সুন্দর করে এই ইমারতগুলা নির্মাণ করেছে, এই মসজিদটি স্বচক্ষে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর্থিক এলাকার লোকজন কমিটি, হ্যাঁ, সরকার থেকে ওই যে আপনার একজন তত্ত্বাবধায়ক কেয়ারটেকার থাকে, উনি দেখাশোনা করে ওইগুলি কোনো ধ্বংস অবশেষ হয় কিনা, আচ্ছা, কোনো ক্ষতি হয় কিনা আর কি। এই জিনিসটা আচ্ছা, গভর্নমেন্ট এটা অন্য নামাজ, ইমাম, খতিব, মুয়াজ্জিন এগুলি আমরা নিয়ন্ত্রণ। না সমস্যা বলতে এটা তো পুরাকীর্তির অংশ, পুরাকীর্তি সংরক্ষণ করা হয়, এটাকে কোনো পরিবর্তন করা হয় না। আচ্ছা, যা আছে সেইভাবেই কাজ করা হয়। মধ্যে মধ্যে কাজ হয়েছে যেটা চুনসুরকি, সেইভাবেই। 2বার সম্ভবত কিছু সংস্কার কাজ হয়েছিল। লাস্ট যে সংস্কার কাজ তখন 1988, আমরা এখন 10ম শ্রেণীতে পড়ি, এরপরে আর কোনো সংস্কার হয়নি। মসজিদটি অনেক জরাজীর্ণ হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা নামাজ পড়তে পারছি, কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করছেন, বিভিন্ন দেখেছেন বিভিন্ন সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। আমরা চেষ্টা করছিলাম যে আমরা কিছু যদি নিজেরা আমরা উদ্যোগী সমাজের লোকজন আমরা চেষ্টা করছিলাম, হয়তো এখনো সরকার থেকে এরকম কোনো সাড়া পাইনি। আমরা এখানকার যে লোকাল দায়িত্বে যে আছেন কিশোরগঞ্জের সহকারী পরিচালক, ওনার সাথে কথা বলছি। ওনারা যদি হয়তো আমাদেরকে অনুমতি দেয়, আমরা হয়তো ছোটখাটো কাজগুলি আমরা করতে পারবো। উনি এই মসজিদটা নির্মাণ করছেন, নির্মাণ করার প্রস্তাব নিয়েছেন। উনি করছে কি দিয়া করবে, তখন চিন্তা ভাবনা করলো। তখন তো ঈদও ছিল খুব কম, আর আপনার এই সিমেন্টও খুব বেশি ছিল না। তখন উনি চিন্তা করলেন কি করবেন। পরে উনি নিজেই, আমার বাপ দাদারা বলছে যে নিজেই ইট বানাইছে, নিজে বানাইয়া, লোককে বানাইয়া, ইট নরম করে ইট বানাইয়া ইটের গুঁড়া করছে এই ঢেকির দ্বারা নির্মাণ করিয়া তারপরে এই মসজিদটা নির্মাণ করছে। এবং চুন, ইটের গুঁড়া এবং আর এই খয়ার, এই 3টা জিনিস মন্থন করিয়া এটারে গুলিয়া খুব ফেস করে তারপরে এটারে এই শক্ত আঠালু যুক্ত জিনিস হয়েছে। এইটা আস্তে আস্তে করতে এটা করছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা আর একটু সামনে এসে এই যে এক গম্বুজ বিশিষ্ট যে সাদি মসজিদ, আমরা সেই সাদি মসজিদের কাছে এসে পৌঁছেছি। মসজিদটি একেবারে নান্দনিক দেখতে, ওই সুলতানি আমলের যে
মসজিদের অনুরূপ ঠিক একইভাবে এই মসজিদটি এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে দেখতে সত্যি অনেক সুন্দর, কিন্তু ভিতরে এই জায়গা যদিও একটু কম, কিন্তু মসজিদটিতে দেখুন এই যে কারুকাজগুলা অনেক সুন্দর। এখানে যে ওই আমলের সুলতানি আমলের যে নকশা রয়েছে ইমারত নির্মাণের, সেই ইমারত নির্মাণের ওই নকশা ঠিক এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে এই মসজিদটাতে একটি গম্বুজ, এটি চতুর্ভুজ আকৃতির একটি মসজিদ। এখানে সম্পূর্ণ মসজিদটি চতুর্দিকে একেবারে খোলা রয়েছে এই মুহূর্তে। আর দেখুন এদিকে এই যে প্রবেশদ্বারের এই পাশে যে কারুকাজগুলা করা রয়েছে অনেক সুন্দর দেখতে, সেই আগের মতোই আছে। এই যে আঙ্কেলে যেটা বললো আর কি, এগুলা কিন্তু চুন আর হচ্ছে এই খয়ের এগুলা মিশ্রণ করে এই ইটগুলো এই এখানে স্থাপন করা হয়েছে। এটি সিমেন্ট কিন্তু ব্যবহার করা হয়নি। যদি এই চুন আর হচ্ছে খয়ের এটা ব্যবহার না করতো, এটি এত দিন ধরে এটি টেকার কথা কিন্তু না। চলুন আমরা অল্প সময়ে এই মসজিদের একটু ইতিহাস জেনে আসি। এগারোসিন্ধু গ্রামের অন্যতম আরো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাদি মসজিদ। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার মসজিদ, যা নির্মিত হয়েছিল মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে 1651 খ্রিস্টাব্দে। মসজিদটির প্রবেশপথে যুক্ত রয়েছে একটি ফরাসি শিলালিপি, যেটি নির্মাতা শাইখ সাদির নাম বহন করে। স্থাপত্য শৈলীতে সাদি মসজিদ কিছুটা 60 গম্বুজ মসজিদের প্রভাব বহন করে। উঁচু জমির উপর নির্মিত এই মসজিদের চারদিকে আছে টেরাকোটার চমৎকার নকশা। রয়েছে ধনুকাকৃতির 4টি জানালা ও একটি প্রবেশ পথ। পশ্চিম দেয়ালে রয়েছে 3টি মেহরাব, যার মাঝেরটি সবচেয়ে বড়। মসজিদের গায়ে পোড়ামাটির অলঙ্করণ ও সূক্ষ্ম কারুকাজ এখনো স্পষ্ট, যা এই স্থাপনাটিকে করে তুলেছে ঐতিহাসিক ও স্থাপত্যিকভাবে গুরুত্বপূর্ণ এক নিদর্শন। আমরা এখন যাচ্ছি ভেবুত রাজার দিকে দেখার জন্য। আমরা যাচ্ছি, রাস্তা আসলে মোটামুটি খারাপ বলা চলে আর কি। ও আস্তে 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 রাস্তা ওই জায়গাটাতে যেতে রাস্তা এখানে অনেকটা খারাপ পাচ্ছি। মোটামুটি অন্য রাস্তাগুলো ভালো ছিল, এদিক দিয়ে রাস্তা সত্যি খারাপ। এদিক দা এটা না নাকি ওই যে দিঘিটাতে যাবো আর কি, আমরা ভেবুত রাজার দিঘি। তুমি কি এখানে আচ্ছা আসলে এদিকে ওই দিকে যেতে
এই যে আমরা মনে হয় চলে আসছে আর কি, প্রায় কাছাকাছি চলে আসছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সেই বিখ্যাত, যেটিকে নিয়ে অনেক ইতিহাস আর অনেক স্রোত রয়েছে, অনেক মানুষের অনেক ধরনের গল্প, অনেক ধরনের কৌতূহল রয়েছে। সেই ভেবুত রাজার দিঘির পাশে রয়েছি আমি এখন। এই দিঘিটি খনন করেন ভেবুত রাজা যখন এই জনপদে, এই 11 সিন্ধুর জনপদে যখন উনি ওনার শাসন কাল চলমান ছিল, শাসন করেন, তখন উনি এই জনপদে যখন পানির সংকট হয় তখন উনি ডিসিশন নেয় যে একটি দিঘি খনন করবেন উনি। তখন এই যে 50 বিঘা জমির উপরে এই সম্পূর্ণ দিঘিটি উনি খনন করেন। তখন তাৎক্ষণিক এই দিঘিতে পানি আসে না। পানি না আসাতে ওনার যে বিবি ছিল, চম্পা বিবি, উনি স্বপ্নে দেখেন, লোক মুখে শোনা যায় আর কি, হ্যাঁ, এরকম কথা যে উনি স্বপ্নে দেখেন যে গঙ্গা দেবী উনি স্বপ্নে ওনাকে দেখাচ্ছেন যে উনি যদি এই চম্পা বিবি এই দিঘিতে নেমে, হ্যাঁ, এই 1 কাপ কাঁচা দুধ আর পান সুপারি আর হচ্ছে সিঁদুর, এগুলা নিয়ে যদি উনি এই দিঘিতে নামে তখন পানি আসবে। আর তখন উনি এই দিঘি থেকে আর উঠতে পারবে না, ওই গঙ্গা দেবীর সাথেই ওনাকে বাকি জীবন বসবাস করতে হবে। তখন উনি তার স্বামীর সাথে এই যে ভেবুত রাজা ওনার সাথে বিষয়টি শেয়ার করে। ওনার তখন একটি ছোট বাচ্চা ছিল দুধের। যখন এটা ওনার কাছে শেয়ার করে, এই রাজ্যের প্রজাদের জন্য, এই রাজ্যের ভালোর জন্য উনি এটাতে রাজি হন। এই রাজা তখন রানীর এই প্রস্তাবে রাজি হন, রানীও এটিতে সম্মতি দেন। পরবর্তীতে রানী 1 কাপ পিয়ালা আর এই পান সুপারি আর হচ্ছে এই সিঁদুর নিয়ে এই দিঘিতে উনি নামেন। পরবর্তীতে সাথে সাথে এই দিঘি টলটলে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আর এই দিঘিতেই উনি দিঘি থেকে আর উঠতে পারেননি, এই দিঘিতেই উনি রয়ে যান। পরবর্তীতে আরও শোনা যায় এরকম যে এই রানীর বাম হাতের যে তর্জনী আঙুলে যে আংটি ছিল, এই আংটিটি রাজার কাছে থাকবে। যখনই এই দিঘির পানিতে এই আংটিটি স্পর্শ করা হবে তখনই উনি এসে ওনার বাচ্চাকে উনি দুধ পান করাতে পারবেন। আর দুধ পান করানো শেষ হলে উনি এই দিঘিতে আবার চলে যাবেন। এক পর্যায়ে তখন এই আংটিটি এক পর্যায়ে উনি হারিয়ে ফেলেন। পরবর্তীতে আর উনি উঠতে পারেননি এই দিঘি থেকে। পরবর্তীতে ওনার বাচ্চাটি মারা যায়। এরকম লোকমুখে আরো নানান ঘটনা এই দিঘিকে কেন্দ্র করে এই অঞ্চলে আমরা এই বই পুস্তকেও বা নানান পত্রিকাতেও আমরা শুনি আর কি। যেরকম এই অঞ্চলে যখন বড় ধরনের কোনো প্রোগ্রাম হতো, বিয়ের অনুষ্ঠান হতো, এই দিঘি থেকে গাইবীভাবে নানান ধরনের পাত্র উঠতো। আবার এই অনুষ্ঠান শেষে এই পাত্রগুলো এখানে যখন রাখতো তখন আবার এই পাত্রগুলা গাইবীভাবে চলে যেত। এক পর্যায়ে যখন আরও লোকমুখে শোনা যায় যে এই দিঘিতে একসময় পাত্র উঠেছিল, একটি পাত্র একজন কেউ রেখে দেওয়ার কারণে পরবর্তীতে এটি আর উঠেনি। আরও লোকমুখে এরকমও শোনা যায় যে এই দিঘিতে কখনো পাতা বা গাছের পাতা, ময়লা পাতা দেখতো সবাই যে পাতাগুলো এই পাড়ে রয়েছে আর কি। এই দিঘিকে কেন্দ্র করে এই গ্রামে, এই মহল্লায়, এই এলাকাতে অনেক ধরনের কথা আমরা শুনতে পাই আর কি। আজকে এখানে ভেবুত রাজার দিঘি দেখে অনেক ভালো লাগছে, অনেক স্মৃতি বই পুস্তকে আছে, কিন্তু নিজের চোখে আজকে দেখে খুব ভালো লাগছে, খুব অনেক গর্বিত মনে করছি। যারা ভেবুত রাজার দিঘি দেখতে চান তারা অবশ্যই আসবেন, নিজের চোখে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে তো আপনি ঘুরতে আসছেন, এই দিঘিটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? কতটুকু জানি মানে আমার পুকুর বাড়ি হলো এখানে। আচ্ছা আচ্ছা। এখানে একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে আমরা যখন ছোটবেলা আসতাম, আচ্ছা, মন্দিরের ভেতরে আসে, এখানে শিকল আছে একটা, শিকল টানতে টানতে উঠাইতে এতটুকু হইতো। আচ্ছা, আবার অটোমেটিক চলে যেত। আচ্ছা, তবে কারো ক্ষতি করতে দেখেনি। আচ্ছা। আর এটা ভেতরটা আমরা ছোটবেলা তারা
ওটা খজ্জা ফাকলা বলতাম, উনি এর ভিতর ছিল, এত ঘুমাইতো। আর এটার সম্বন্ধে তো বেশি কিছু বলতে পারি না, এতটুকু বলতে পারি এখানে রাজা ফসল খুঁজে আবার রাস্তা করে পানি ওঠে না, মানে না ওঠার পরের থেকে নাকি ওনার বিবিরে দিছে এখানে তাল তাহলে যেমন এই যাও বিবিরে দেওয়ার পরে পানি উঠতেছে, পানি উঠতেছে বিবিতে লড়াইতেছে, বিবির ভাই আছে নাকি হেরারা বলাইছে, তো হেরা ভাই আসছে ঠিকই, শেষ পর্যন্ত চুলে মাথায় ধরতে পারছে, এতটুকু আমরা শুনছি মুরব্বীরা কাছে, এরপরে আর কিছু বলতে পারি। 11 সিন্দুর শুধু একটি গ্রাম নয়, এটি ইতিহাসের এক নীরব অথচ গর্বিত অংশ। এখানে প্রতিটি স্থাপত্য, প্রতিটি ইটের গাঁথুনি, প্রতিটি পুকুর পাড়ে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। আমরা যদি সংরক্ষণ করতে পারি এগুলো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একদিন গর্ব করে বলবে আমরা ইতিহাসের সন্তান। এই ছিল আমাদের আজকের যাত্রা। এমন আরও ঐতিহাসিক ডকুমেন্টারি পেতে চোখ রাখুন জাস্ট গো 1.0 ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর জানুন বাংলার গৌরব গাথা। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন, থাকুন ভালোর সাথে।